গুড ইভিনিং। আপনারা জানেন যে শনিবার 7টা মানেই হচ্ছে গিয়ে ইউইএম টাইম, মানে ইউইএম এর অনুষ্ঠান প্রতি শনিবার সন্ধ্যে 7টা। তো আমাদের মধ্যে উপস্থিত তো রয়েছেন, এবং যারা উপস্থিত রয়েছেন তারা দিগন্তজয়ী শিক্ষিত মানুষ, প্রসিদ্ধি আছে তাদের। আমার বাদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ভাইস চ্যান্সেলর ইউইএম কলকাতা। নমস্কার। এবং ডান দিকে রয়েছেন আপনাদের পরিচিত মুখ প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর। নমস্কার। একটা ব্যাপার আপনাদের সামনে বলতে চাই, সেটা হচ্ছে যে সংস্কৃতির দিক থেকে, যুগের অবতারণের দিক থেকে একটা ইনস্টিটিউট তার নাম তো তৈরি করেছেন, তাদের চমৎকার বা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব মিলিয়ে ভারতব্যাপী তাদের নাম। বিভিন্ন কনফারেন্সে তাদেরকে ডাকা হয় নানান রকম বক্তব্য রাখার জন্য, এবং শুধুমাত্র এদেশে নয় বিদেশেও কিন্তু তাদেরকে আমন্ত্রিত করা হয়। তো এখানে একটা ব্যাপার থাকে যে কোনো শিক্ষাক্ষেত্র থেকেই আমাদের টার্গেট থাকে, যে কোনো বিষয়ই, যে দেশ এবং বিদেশের একটা সম্মেলন, একটা মিলন, এবং সেখান থেকে আমাদের যে শিক্ষার ব্যবস্থা বা আমাদের শিক্ষার কৃষ্টি তাদের কাছে তুলে দেওয়া বা তাদের কাছ থেকে নেওয়া। তো কি পাচ্ছি আমরা, কারণ দুজনই সম্প্রতি প্রফেসর চক্রবর্তী ইউএসএ থেকে ঘুরে এলেন এবং প্রফেসর চ্যাটার্জি অস্ট্রেলিয়া থেকে ঘুরে এলেন। এই যে দুটো দেশের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হওয়া এডুকেশনের মাধ্যমে, আমি বলবো না ইট ইজ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, কিন্তু এটা প্রয়োজন ভীষণ, এবং এরা এটা পালন করে। কেন করে প্রফেসর চ্যাটার্জি? দেখুন, আমি যেটা মনে করি যে স্টুডেন্টরা, আমাদের যারা স্টুডেন্ট, আমরা তাদের যেটা ভবিষ্যৎ, তারা যে ভবিষ্যতে যে পথে হাঁটবে বা যে পথে যাবে বলে তারা ইচ্ছা তাদের মনে প্রকাশ করেছে বা মনে মনে সেই ইচ্ছাটা বহন করে, আমার মনে হয় শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব সেই ইচ্ছাটা যেন পূরণ করার রাস্তাটা আমরা দেখাতে পারি। তা দেখুন, আপনারা এটা যারা গার্জিয়ানরা বসে আছেন বা যেসব স্টুডেন্টরাও এটা শুনছেন, তারা অনেকেই এটা আমার কথার সাথে একমত হবেন যে স্টুডেন্টরা কিন্তু অনেকেই চায় যে তারা বিদেশে গিয়ে তাদের হায়ার এডুকেশন, তাদের উচ্চশিক্ষা তারা কন্টিনিউ করবে। এবার তারপর কি, তারপর অনেক সময় হতে পারে যে সে বিদেশেই চাকরি করতে চায়। অনেকে সেই শিক্ষাটা গ্রহণ করে দেশে চলে আসবে, সে দেশে কাজ করবে। দেশের জন্য কাজ দুভাবেই করা যেতে পারে, বিদেশে থেকেও করা যেতে পারে, আবার দেশে এসে দেশের জন্যও করা যেতে পারে। দুভাবেই সম্ভব। বিদেশে কাজ করতে করতে সে দেশের জন্য অনেক কিছু করতে পারে, একটা স্টার্ট আপ ফর্ম করে সেখানে দেশে নতুন নতুন লোক রিক্রুট করতে পারে, সে দেশে নতুন কোনো এস্টাবলিশমেন্ট তৈরি করতে পারে বিদেশে চাকরি করতে করতে। কিন্তু মূল কথা হচ্ছে, স্টুডেন্টদের অনেকেরই মনে কিন্তু ইচ্ছাটা থাকে যে সে বিদেশে গিয়ে পড়াশোনা করবে। এখন সেই রাস্তাটা আমাকে দেখাতে হবে। দেখুন, আমি বিদেশে যেতে চাই বললেই কিন্তু বিদেশে যাওয়া যায় না। আজকের দিনে ওয়েস্টার্ন কান্ট্রিজে আপনারা জানেন যে খুব সহজে কিন্তু ভিসা চাইলেই পেয়ে যাওয়া যায় না। ওয়েস্টার্ন কান্ট্রিজ বললেই ওয়েস্টার্ন কান্ট্রিজ তাকে দিয়ে দেবে, বা আসো, চলে এসো আমাদের দেশে, এসে পড়াশোনা করো, বা আমাদের দেশে থাকো, তুমি এখানে চাকরি কন্টিনিউ করো ইত্যাদি। কিন্তু হয় না। এগুলো কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজরা খুব রেস্ট্রিক্ট করে আজকের দিনে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, আপনারা যদি এটা জানি না খোঁজ রাখেন বা খবর রাখেন, আপনারা দেখতে পাবেন আইএম নামটা বা ইউএম নামটা যখনই ভিসার অ্যাপ্লিকেশন বা কোনো কিছুর মধ্যে প্রসেসের মধ্যে থাকে, তখন কোনো স্টুডেন্টের ভিসা জেনারেলি কখনোই রিজেক্টেড হতে আমরা দেখি না। সবসময় তাদেরকে আপ্যায়ন করা হয়। দেখুন, আজকের দিনে 400-র চেয়ে অধিক স্টুডেন্টকে সিঙ্গাপুর আমরা পাঠাই, তারা সিঙ্গাপুরে গিয়ে পড়াশোনা করে আসে। ওয়াইল দে আর গ্র্যাজুয়েট স্টুডেন্ট, বিটেক স্টুডেন্ট হোক বা বিবিএ বা বিসিএ স্টুডেন্ট হোক বা এমবিএ স্টুডেন্ট হোক, অনেক ক্ষেত্রে তারা কিন্তু সিঙ্গাপুরে গিয়ে 400-র অধিক স্টুডেন্ট গিয়ে ওখানে পড়াশোনা করে আসে। 150-র অধিক স্টুডেন্ট অস্ট্রেলিয়া গিয়ে পড়াশোনা করে আসে। এবং সেটা আপনারা বুঝতেই পারছেন, এটা একটা বিরাট ব্যাপার। এত স্টুডেন্টকে একসাথে ভিসা দেওয়া, জানি না তাকে অ্যালাউ করা, তাদের ওয়েস্টার্ন কান্ট্রিজে আসা। ওয়েস্টার্ন কান্ট্রি আজকের দিনে এগুলো খুব একটা অ্যালাউ করে না। কিন্তু আইএম বা ইউএম এর নাম শুনলেই সেইখানে কারোর ভিসা কিন্তু জেনারেলি রিজেক্টেড হয় না, বা তারা সবসময় সেই ভিসা বা অ্যালাউন্সটা পেয়ে যায়।
তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের এত স্টুডেন্ট বিদেশে গিয়ে চাকরি করেছে, বিদেশে গিয়ে পড়াশোনা করেছে, যে আইএম কিন্তু একটা এস্টাবলিশড নাম। আজকে আপনি যদি ধরুন কোনো একটা খুব বড় অর্গানাইজেশন ইউএসএ সেখানে চলে যান, আপনারা অনেক সময় দেখতে পাবেন একটা টপ রিসার্চ ল্যাব, ধরুন একটা গুগলের রিসার্চ ল্যাব বা মাইক্রোসফটের রিসার্চ ল্যাব বা একটা অ্যাডোবের রিসার্চ ল্যাব, একটা টপ রিসার্চ ল্যাবে আপনি দেখবেন হয়তো 50টা লোক কাজ করছে, একটা টপ জায়গা। আপনি সেই রিসার্চ ল্যাবে গিয়ে খুঁজলেন 50টার মধ্যে আপনি দেখবেন 3 থেকে 4টে বা 5টা, অনেক ক্ষেত্রে 10টা স্টুডেন্ট পেয়ে যাবেন যে আইএম থেকে আসছে বা ইউএম থেকে আসছে। এবার এটা যখন ঘটে, টাইপের ঘটনা যখন ঘটে, তখন জানেন অনেকে অবাক হয়ে যায়। তারা ভাবে যে বাবা আইএম সেটা, আচ্ছা মানে আপনি বুঝতেই পারছেন আইএম আমাদের এখানে খুব পরিচিত, বেঙ্গলে সবাই চেনে, ইন্ডিয়াতেও সবাই চেনে, কিন্তু আপনি যখন ইউএসএতে চলে যান তখন ধরুন হাজারে হাজারে ইনস্টিটিউট সারা পৃথিবীতে রয়েছে, তার মধ্যে আইএম ইজ ওয়ান অফ দ্য টপ ইনস্টিটিউটস ডেফিনেটলি ইন ওয়ান অফ দ্য কান্ট্রিজ, ইন্ডিয়া। সেখানে আইএম, আচ্ছা এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট ইনস্টিটিউট, আচ্ছা আমরা তো জানতাম না যে এখান থেকে 5টা মানে তোমাদের থেকে পাশ করা 5টা স্টুডেন্ট আমাদের রিসার্চ ল্যাবে কাজ করে, উইচ ইজ আ বিগ থিং। মানে এটা ভাবা যায় না, এটা ভাবনার অতীত, কিন্তু সত্যি তাই যে আমাদের স্টুডেন্টরা সত্যি টপ পজিশনে, টপ কোম্পানিতে টপ পজিশনে বসে চাকরি করছে। এই জায়গাটা তৈরি করতে গেলে আমাদের দেখুন বিভিন্ন রকম জিনিস করতে হয়। কি কি জিনিস করতে হয়? এক, যেটা বললাম যে অনেক স্টুডেন্টকে নিয়ে একসাথে আমরা বিদেশে পড়তে নিয়ে যাই। তাদের মধ্যে অনেকে 7 দিন থেকে ওখানে পড়াশোনা করে, অনেকে 14 দিন থেকে পড়াশোনা করে, অনেকে 1 মাস থেকে পড়াশোনা করে, পড়ে তারা আবার অনেকে আছে 6 মাস 7 মাসের ইন্টার্নশিপে চলে যায়। ওখানে গিয়ে তারা সেই পড়াশোনা করে বা ইন্টার্নশিপ করে তারা ফিরে আসে। তারা কিন্তু বিটেকটা বা বিবিএটা বা বিসিএটা বা যেটাই হোক সেটা কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকেই করছে, কিন্তু ওয়াইল দে আর স্টুডেন্ট অফ আইএম অ্যান্ড ইউএম, তারা বিদেশে গিয়ে ওখানে পড়াশোনা করছে। এবার একটা স্টুডেন্ট বললেই যাবে কি করে, সেই ব্যবস্থাটা তো আমাদের করে দিতে হয়। তারা তো আর জানে না কি করে যেতে হয়। অ্যাজ আ স্টুডেন্ট কি করে গিয়ে হঠাৎ একটা বাইরের ইউনিভার্সিটিতে, সে তো সেখানে স্টুডেন্ট না, হঠাৎ গিয়ে পড়বে কি করে? কিন্তু আইএম ইউএম থেকে আমরা সেই ব্যবস্থাটা করে দিই যাতে তারা ওখানে গিয়ে পড়তে পারে। তাই জন্য এত দলে দলে স্টুডেন্ট ওখানে পড়তে যায়, পড়ে শিখে এসে আমাদের দেশে কন্ট্রিবিউট করে। এই স্টুডেন্টরা যখন ভবিষ্যতে বিদেশে পড়তে যেতে চায় তাদের কাছে কোনো ব্যাপারই না, তারা দেখে যে তারা অলরেডি বিদেশে গেছে, ওয়েস্টার্ন কান্ট্রিতে গেছে, গিয়ে পড়াশোনা করে এসছে, তাকে ইজিলি ওয়েস্টার্ন কান্ট্রিজটা নিয়ে নেয়, তাকে বিদেশে পড়াশোনা করার জন্য, হায়ার স্টাডিজের জন্যও নিয়ে নেয়, আবার ডাইরেক্টলি চাকরির জন্য আমাদের এখান থেকে গুগল মাইক্রোসফট থেকে 1 crore প্যাকেজ পায় স্টুডেন্টরা, প্রতি বছর পায়, 1 বছরের কথা না, প্রত্যেক বছর পায়। এবং প্রত্যেক বছর তাদেরকে ইজিলি অ্যাবজর্ব করে নেয় কোম্পানিগুলো, কারণ তারা দেখে যে আইএমএম এর স্টুডেন্টরা এত দলে দলে স্টুডেন্ট, তারা অলরেডি বাইরে আমাদের এখান থেকে পড়াশোনা করে গেছে এবং এত স্টুডেন্ট আগেও এসে আমাদের এখানে চাকরি করেছে। তো এই জায়গাটা তৈরি করার জন্য আমাদের এই বিদেশের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যোগাযোগ রাখতে হয়। তো এটা একটা প্রথম উপায় বললাম যে স্টুডেন্টদের নিয়ে যাওয়া। দ্বিতীয়ত, আমরা না বিভিন্ন দেশে গিয়ে তাদের টপ ইনস্টিটিউটে কনফারেন্স অর্গানাইজ করি। ধরুন লন্ডনে ইম্পিরিয়াল কলেজ, লন্ডনে যদি আপনি 1 নম্বর বলেন ইম্পিরিয়াল কলেজ, সবার আগে নাম আসবে, আমরা সেখানে গিয়ে কনফারেন্স অর্গানাইজ করি। আমরা ধরুন ইউএসএতে আপনি যদি আজকে নিউ ইয়র্কের কথা বলেন, কলম্বিয়া ইউনিভার্সিটি নিউ ইয়র্ক একদম 1 নম্বরে আসবে, সেখানে গিয়ে কনফারেন্স অর্গানাইজ করি। আপনি যদি বলেন আজকে কানাডায় গিয়ে আমরা ইউবিসি, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, মানে নাম্বার 1 ইনস্টিটিউট, সেখানে গিয়ে আমরা কনফারেন্স অর্গানাইজ করি। সব জায়গায় আমরা গিয়ে কনফারেন্স অর্গানাইজ করি। ধরুন বিবিএ বা বিসিএ তে আপনার কলেজ নিয়ে ভাবলে হবে, জেনারেলাইজ করলে তারা 4 বছরের কোর্স 2 বছর কাজ করে সে ফ্যাক্টরিতে একটা কাজে গেল বা একটা অর্থনৈতিক, তাদের পক্ষে ফিরে এসে এটা নেওয়া সম্ভব? অ্যাট দ্য সেম টাইম নেক্সট কোয়েশ্চেন ইজ, এই এনইপি সিস্টেমটা বিদেশেও আছে? হ্যাঁ, দেখুন, ফার্স্ট অফ অল হ্যাঁ তাদের ফিরে এসে এটা নেওয়া সম্ভব, আর সেকেন্ড অফ অল এটা বিদেশে অবশ্যই আছে। ইনফ্যাক্ট এটা আমি প্রথম বুঝেছিলাম যখন আমি মাস্টার্স করতে গেছিলাম ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়ায়, এবং আমার প্রথম জব, লাইফের প্রথম জবই ছিল অ্যাজ আ টিচিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এবং তার থ্রু দিয়ে আমি রোজগার করতাম আমার প্রথম চাকরি লাইফে পড়তে পড়তে, এবং আমি ল্যাবগুলোতে ল্যাব নিতাম, তার জন্য আমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ পেতাম। এবার সেখানে আমি দেখতাম যে 70 বছরেরও মানে বয়স্ক দাদু দিদারা
আসছে আমার যে কম্পিউটার ল্যাবটা আমি পড়াচ্ছি, বয়স্ক না? হ্যাঁ মানে 70 বছরের দাদু দিদারা আসতো, মানে একজন দুজন নয়, মানে 20-30 Number জন, of. অনেক। তারা কোর্স আসতো, তারা থিওরি ক্লাসে বসতো, তারা ল্যাবে বসতো, এবং তারা মানে আমি তখন তো বুঝতে পারছি না, আজ থেকে অনেক বছর আগের কথা, এখন তাও এগুলো মানে জানি বা বাচ্চারা শুনতে, তখন আমি শুনতে, আমি তো দেখে চমকে উঠেছি প্রথমে যখন ক্লাসে ঢুকেছি, ক্লাসটা নেব তো, কিন্তু আমি দেখলাম যে তারা কিন্তু খুব রেসপেক্টফুল থাকতো। তারা কিন্তু, আমার বয়সটা তখন তো 22-23 অদ্ভুত বছর ব্যাপার। ছিল, কারণ তারা কিন্তু আমার বয়স নিয়ে বদার্ড নয়। তারা কোনো একটা জিনিস শিখতে এসছে, সেখানে তাদের নলেজটা কম, তারা আমার থেকে সেই নলেজটা চায়, এবং তারা জানে যে সেই বিষয়ে আমার নলেজটা অনেক বেশি। যদিও আমি তাদের থেকে বয়সে ছোট ছিলাম, আমি তাদের থেকে অভিজ্ঞতায় ছোট ছিলাম, আমি আনম্যারিড, তারা সব ম্যারিড, শুধু না, তারা সব দাদু দিদা, মানে অর্থাৎ তাদের নাতি নাতনিও আছে। তো এইটা আমি তখন দেখেছিলাম, মানে প্রায় 25 বছর আগে। তো সেইটাই আমার মনে হয় যে আমাদের গভর্নমেন্ট সেই যে সিস্টেমটা যে বিদেশে আছে, যে লোকে যে কোনো সময় হয়তো ছোট বয়সে টাকা পয়সার অভাবে সে কোর্সটা করতে পারে, কিন্তু লাইফে একটু সেটেল হওয়ার পরে বা ইভেন রিটায়ারমেন্ট হওয়ার পরে, যখন তাদের মানুষের অনেক সময় থাকে হাতে, একটু টাকা পয়সাও থাকে, তখন হয়তো সে ফিরে পড়তে পারে। সব পড়া তো চাকরির জন্য নয়, অনেক পড়া নিজের আত্মশান্তির জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। তো সেই জন্য এই পথটা গভর্নমেন্ট করে দিয়েছে এনইপি এনে। আমি অত্যন্ত মানে খুশি, স্যাটিসফাইড, গর্বিত, যেটা আমি সেই প্রথম যখন পড়তে গেছিলাম বাইরে দেখেছিলাম, এবং খুব আশ্চর্য লেগেছিল যখন প্রথম দিন ক্লাসে গেছি। ভেবেছি যে সবাই তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেমেয়েরা থাকবে, তারা তো অবশ্যই ছিল, কিন্তু তার সাথে সাথে বহু মানে মাঝবয়সী কাকু কাকিমা ছিল, এবং দাদু দিদা, মানে স্থানীয় লোকজনও ছিল। আমার প্রথম দিন বা প্রথম কয়েকদিন একটু মানে আমি খুব কশাস ছিলাম, অ্যাপ্রিহেন্সিভ ছিলাম যে এদেরকে কিভাবে ট্রিট করব বা এরা আমাকে কিভাবে ট্রিট করবে। কিন্তু আমি দেখলাম এরা খুবই রেসপেক্টফুলি আমাকে ট্রিট করতো। এরা 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 বুঝতো যে আমি এই বিষয়টা আমি শিখতে চাই তোমার থেকে, তোমার বয়স কি, তোমার অভিজ্ঞতা কি, কোনোটাই তাদের কাছে ইম্পর্টেন্ট নয়। তারা যে বিষয়ে, ধরুন কম্পিউটার সায়েন্সের সি ল্যাঙ্গুয়েজ শিখতে এসছে বা ডেটা স্ট্রাকচার শিখতে এসছে, সেটার নলেজটা তার আমার চেয়ে অনেক কম ছিল, যদিও বয়স আমার চেয়ে 40 বা 50 বছর বেশি ছিল তারা, কিন্তু তারা সেটাই খুব রেসপেক্টফুলি শিখতো। এবং আমার খুব আশ্চর্য লেগেছিল তাদের পেশেন্সটা দেখে। এবং সেটাই আরেকটাও বোঝা যায় যে আমি তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলেমেয়েদের পড়াচ্ছি, আবার 70 বছর বয়সের ছেলেমেয়েদের মানে বয়স্ক দিদা দাদুদের পড়াচ্ছি। এই দিদা দাদুরা প্রচন্ড পেশেন্ট ছিল, হ্যাঁ, তারা কিন্তু খুবই পেশেন্ট ছিল। এবং সেটাও আমার একটা লার্নিং হয়েছে সেই বয়সে, যে মানুষ বয়সের সাথে সাথে অনেক পেশেন্স, অনেক মানে কামনেস চলে আসে, যেটা হয়তো ছোট বয়সে 18, 19, 20, 21 বয়সে যারা খুবই ইমপেশেন্ট থাকে, একটা কিছু ধরুন একটা ভুল করলো, একটা কোডিং কিছু হচ্ছে না, লোকে রেগে যাচ্ছে, ইরিটেটেড হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এই যে সিনিয়র লোকগুলো আসতো আমার ক্লাসে পড়াশোনা করতে, তারা কিন্তু পেশেন্টলি চেষ্টা করে যেত, জিজ্ঞেস করতো, এবং তার মধ্যেই তারা একটু অনেক সময় হাসি ঠাট্টা করতো। আমিও দেখে আমার একটা শেখার মতো হয়েছিল যে আটকাচ্ছি, একটা হাসি ঠাট্টা, দেখো আমি খুবই ডাম, আমি পারছি না, একটু দেখিয়ে দাও। তারা কিন্তু মানে হয়তো কেউ খুবই সিনিয়র পোস্টে রিটায়ার করেছে, তারা কিন্তু খুবই জোভিয়াল থাকতো, খুবই হাম্বল থাকতো, খুবই পেশেন্ট থাকতো। সেটা একটা আমার জীবনে খুব বড় একটা শেখার ব্যাপার হয়েছে। তো সেটাই হোক, যেটা বলছি, হ্যাঁ, এনইপিতে সেই জিনিসটা, ভারতবর্ষে সেই জিনিসটা চলে আসছে। আজকের দিনের যারা ছাত্রছাত্রী পাশ করে বেরোচ্ছে বা আগামী 10-20 বছর বাদেও যারা বেরোবে, তারা কিন্তু সেই অভিজ্ঞতাটা পাবে যেটা আমি কানাডায় ইউবিসিতে পেয়েছিলাম। তারা দেখবে যে 40, 50, 60 বছর, 70 বছরের রিটায়ার্ড দিদা দাদুরা আসছে, এসে তারা পড়াশোনা করছে।
ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছেলেদের সাথে। টিচার্স যারা, এটা তো একটা আনকমন সাবজেক্ট, তো এটা রেগুলার সাবজেক্টের মধ্যে পড়ে, তারা মানে হোটেল বিশেষজ্ঞ তো তাদের হওয়া উচিত। তো কারা শেখাচ্ছেন না কি, মানে তাদেরকে কতটা, কারণ আপনি দেশে বিদেশে তো 5 স্টার হোটেলেই উঠেছেন, সেই তুলনাতে বলছি। দেখুন, যে কোনো এতে যেমন মেডিকেল কোর্স ডক্টরি পড়ায়, যে মেডিকেলও পড়ায় তারা তো doctor। বিপিটি যেটা আমি বলছি মানে ওটা আমি কথায় আসছি না, এই প্রসঙ্গটা বললাম যে একটা মেডিকেল কোর্স কে পড়ায়, ডক্টর ডাক্তারই তো। যে ইঞ্জিনিয়ারিং কোর্স সেটা কে পড়ায়, তারাও তো ইঞ্জিনিয়ারিং পাস করেছে। একইভাবে হোটেল ম্যানেজমেন্ট যারা পড়ায় তারাও হোটেল ম্যানেজমেন্ট পাস করেছে। তার মধ্যে অনেকেই আছে, বেশিরভাগ 90% আপনি দেখবেন তারা হোটেলে কাজ করেছে, সিনিয়র পজিশনে তারা কাজ করেছে। আচ্ছা, তারা সেখানে কি করে সার্ভিস হয় টপ থেকে শুরু করে, মানে লো লেভেলে কাজ করেনি, তারা একদম কাজ করেছে হচ্ছে একদম হোটেলের প্ল্যানিং, কি করে একটা হোটেল তৈরি হয়েছে, সেই হোটেলের নতুন হোটেল একটা 5 স্টার হোটেল তৈরি হয়েছে, সেই হোটেলে কোন ডিপার্টমেন্টে কে কিভাবে বসবে, হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ফ্লো, কোনো একটা অর্ডার এলো বা কোনো একটা বুকিং হলো, বুকিং শুরু থেকে শুরু করে তাকে শেষ অবধি হাউ দ্য সার্ভিসিং উইল বি ডান, তার কোনো যদি একটা ফোন আসে যে আমার এই জিনিসটা চাই, তাহলে সেটা কিভাবে তাকে সার্ভ করা হবে, ক্লিনিং সিস্টেমটা হোটেলের কি হবে, চাবি কোথা থেকে কিভাবে কে নেবে, কোন চাবিটা কোথা থেকে, মাস্টার কি কোথা থেকে অপারেটেড হবে, এই সমস্ত কিছু একটা প্ল্যান করতে হয়। তো সেই প্ল্যানিং লেভেলে তারা কাজ করেছে। সেই সব টিচাররা 90% আপনি দেখবেন টিচার্স আর অফ দ্যাট ক্যাটাগরি। 10% আপনি দেখতে পারেন যারা রিসার্চার ইন দ্য সেন্স যে তারা হয়তো হোটেলে কম সময়ে কাজ করেছে, বাকি সময়টা সে হোটেল ম্যানেজমেন্ট কি করে, হোটেল ইন্ডাস্ট্রিজ কি করে ফ্লারিশ করছে, কিভাবে গ্রো করছে, হাউ হ্যাজ ইট চেঞ্জড ওভার দ্য ইয়ার্স, সেই সব পলিসির ওপরে তারা রিসার্চ করেছে। এরকম আপনি অনেক টিচার পাবেন যারা ওই লেভেলে কাজ করেছে। হ্যাঁ, এদেরও তো দরকার। দুরকম দরকার। দেখুন, অনেকেই তো আছে রিসার্চ লাইনে যাবে, এখান থেকেও যাবে, তার সেই দুরকম জিনিসকেই মিক্স অ্যান্ড ম্যাচ করে আমাদের যে টিচাররা পড়ায়, দেখুন আমরা না এই ব্যাপারটায় মানে জিরো টলারেন্স, নো কম্প্রোমাইজ। আমরা কোনো লোককে এরকম ঢুকতে দেব না বা টিচার পড়াতে ঢুকতে দেব না যে নিজে ইজ নট গুড। এক্ষেত্রে আপনি বলবেন আমরা কিন্তু এই ক্ষেত্রে খুব স্ট্রিক্ট। আমরা যদি দেখি যে কোনো একজন টিচার ভালো পড়াতে পারছে না, যে কোনো কোর্সে ভালো পড়াতে পারছে না, আমরা কিন্তু তাকে পড়াতে দেব না। আমরা তাকে বলবো যে ঠিক আছে, তুমি রিসার্চ করে এই সেমিস্টারটা তুমি পড়িও না। এবারে তাতে অনেকের মনে হতে পারে যেটা তো অন্যায় করা হলো টিচারটার ওপরে, মানে আই এম নট ডুইং গুড টু দ্য টিচার। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি যে দেখুন, একজন টিচার সে একটা ক্লাসে গিয়ে 60টা স্টুডেন্টকে পড়াচ্ছে, সে 4টে ক্লাসে গেলে 240টা স্টুডেন্টকে পড়াচ্ছে। ইট ইজ বেটার টু টেল দ্য টিচার টু বি মোর প্রিপেয়ার্ড দ্যান ডুইং ইনজাস্টিস টু 240 or 300 স্টুডেন্টস। আমাদের কাছে কিন্তু ওইটা একটা বিরাট দিক যে 300 স্টুডেন্টের দায়িত্ব, মানে আমার কাছে মানে হাজারে 300 তো না, আমার কাছে তো ধরুন 15,000 স্টুডেন্টের দায়িত্ব বা 20,000 স্টুডেন্টের দায়িত্ব অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। তার মধ্যে এই 300 জন স্টুডেন্টকে এমন একজন টিচার পড়াচ্ছে যে সঠিক পড়াতে পারছে না বা পারে না কোনো কারণে, তাকে আমরা বলবো যে না তুমি পড়িও না, তুমি 6 মাস প্রিপারেশন করো, তুমি রিসার্চ করো, কিন্তু আমরা কখনোই 300 স্টুডেন্টের সাথে অন্যায় হতে দেবো না। চমৎকার বলেছেন। এবং আমি এবার চলে যাব, আপনি তো ফিরলেন সব ইউএসএ। এবার ইউএসএ বা আমেরিকা এমন একটা দেশ যাদের সঙ্গে আপনাদের দীর্ঘদিনের একটা সুসম্পর্ক, সেটা বাণিজ্যিকভাবে হোক শিক্ষাগতভাবে হোক, সেখানে আপনার নিয়মিত প্রায় প্রতি বছর 2-4 বার যেতে হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম ক্যানাডা। সেটা আপনার পিতৃদেব স্বর্গত প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তীও গেছেন এবং তিনি সেটা তৈরি করে দিয়েছেন। এইবারের যাওয়াটার স্পেশালিটি দেখুন, এবারে আমরা এআই এবং আইওটির ওপর একটা কনফারেন্স আর সিম্পোজিয়াম আমরা অর্গানাইজ করেছি সিয়াটলে, ওয়েস্ট কোস্টে, এবং সেখানে দেশ বিদেশের নানান রকম মানে এক্সপার্টরা, রিসার্চাররা, ইন্ডাস্ট্রি থেকে সবাই এসেছে। আমাদের এমওইউ সাইন হয়েছে, আমাদের ক্লোজ কোলাবোরেশন মানে কথাবার্তা হয়েছে মাইক্রোসফট থেকে, গুগল থেকে, অ্যামাজন থেকে, সব বোয়িং থেকে, সব বিভিন্ন রিসার্চাররা, বিভিন্ন এক্সপার্টরা এসেছে। ইউসি বার্কলি বা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রফেসররা এসেছে। এই যে আমাদের প্রফেসরদের সাথে এদের প্রফেসরদের বা এই ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মানে আনাগোনা হয়, সম্পর্ক তৈরি হয়, এগুলো কিন্তু আমাদের স্টুডেন্টদের খুব কাজে লাগে। কি কাজে লাগে, কিরকম ভাবে কি কাজে লাগে? ধরুন
ধরুন আমাদের পিএইচডি গাইডেন্স, ফরেন প্রফেসর দরকার, ধরুন কোলাবোরেটিভ রিসার্চ, ধরুন আমাদের স্টুডেন্টরা বিদেশি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করতে চায়, সেখানে এই ধরনের প্রফেসরদের আন্ডারে করতে পারে। ধরুন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ইন্টার্নশিপ দেয় আমাদের স্টুডেন্টদের, ইন্ডিয়া বসে ইউএস কোম্পানিতে ইন্টার্নশিপ করছে। তো এইভাবে বিভিন্নভাবে এনগেজ করা, যাতে তারাও বুঝতে পারে যে আমাদের স্টুডেন্ট কোয়ালিটি কিন্তু 1 নম্বর। এবং এই ব্যাপারে আমি বলতে পারেন একটু পার্সোনালি খুব সেন্সিটিভ, কারণ ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আপনারা তো জানেন যে বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা আজকাল একটা নেগেটিভ ছড়াচ্ছে ইন্ডিয়ানদের এগেনস্টে ভিউজের জন্য। তারা তো ইনকাম করে ভিউজ থেকে, ভিউজের জন্য খুব নেগেটিভিটি ছড়াচ্ছে। এবং সেখানে আমাদের দেশের ওয়ার্কফোর্সকে বা স্টুডেন্টদের বলা হচ্ছে যে এরা মানে চিপ লেবার। কিন্তু আমি সেই ব্যাপারটায় খুবই সেন্সিটিভ, কারণ আমি মনে করি যে আমাদের দেশের ওয়ার্কফোর্স বা আমাদের স্টুডেন্টরা, স্পেশালি আইএমইউএম এর স্টুডেন্টরা 1 নম্বর। তারা ইন্ডিয়া কেন, তারা অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, কানাডা যেখানেই যাক, তারা কিন্তু 1 নম্বর ওয়ার্কফোর্সে, তারা কিন্তু নিজেদের মেরিটে যাচ্ছে। তারা কিন্তু মানে চিপ লেবার বা চিপ ওয়ার্কফোর্স হিসেবে কাজ করছে এরকম নয়। সুতরাং সেই কারণেও আমরা যে এই ধরনের এনগেজমেন্ট করি, ইন্টার্নশিপ করি, কনফারেন্সগুলো অর্গানাইজ করি, সেখানে আমাদের লিমিটেড মিনসে আমরা কিন্তু টপ ইন্ডাস্ট্রির লোকেদের, টপ একাডেমিয়া লোকেদের আমরা প্রত্যেকবার দেখাই, প্রমাণ করি যে আমাদের যে প্রফেসরসরা, রিসার্চাররা এবং স্টুডেন্টরা কোনো অংশে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার স্টুডেন্টদের থেকে বা প্রফেসরদের থেকে বা রিসার্চারদের কম নয়। এবং এগুলোতে সেটা তো একটা প্রমাণ করে তাগিদ থাকে এক্স্যাক্টলি যে আমরা মানে পিছিয়ে নেই কোনো। হ্যাঁ, কোনো অংশেই পিছিয়ে নেই। আমরা পার্টনার্স, আমরা ন্যাচারাল পার্টনার্স। আমরা এই যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর কথা বললাম, ইউএস, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, ইউরোপ, জার্মানি, প্যারিস, এইসব ফ্রান্স, এইসব দেশের আমরা ন্যাচারাল পার্টনার্স। আমি কেন বলছি? কারণ আমরাও যেমনি একটা লিবারেল ডেমোক্রেসি, এই প্রত্যেকটা দেশ কিন্তু লিবারেল ডেমোক্রেসি। আমাদেরও ইংলিশ স্পিকিং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এই প্রত্যেকটা দেশ ইংলিশ স্পিকিং কান্ট্রি। আমাদেরও যে ভ্যালু সিস্টেম আছে, ফ্যামিলি ভ্যালুজ, আমাদেরও যে লিগাল সিস্টেম আছে, এই প্রত্যেকটা দেশ বলতে পারেন কমনওয়েলথে একসময় ছিল। প্রত্যেকটা দেশের লিগাল সিস্টেম বা কালচারাল বা সিস্টেমগুলো আমাদের সাথে কিন্তু অনেকটা সিমিলার। এবং সেই জন্যে আমাদের দেশ থেকে কেউ এইসব দেশে গেলে তাকে নতুন ভাষা শিখতে হয় না। আজকে ইন্ডিয়া থেকে কেউ ইউএস গেলে বা অস্ট্রেলিয়া গেলে, কানাডা গেলে, ইউকে গেলে নতুন ভাষা শিখতে হয় না। আমরা এখানে স্কুলে নার্সারি থেকে যে ল্যাঙ্গুয়েজ পড়ে আসছি, ওইসব দেশেও তাই পড়ে আসছি। আমাদের লিগাল সিস্টেম, আমাদের ডেমোক্রেটিক সিস্টেম অফ গভর্নমেন্ট সবকিছু খুব অ্যালাইন করে। এবং আমরা টেকনোলজিক্যালি ইন্ডিয়া খুব প্রোগ্রেসিভ, এইসব দেশও টেকনোলজিক্যালি খুব প্রোগ্রেসিভ। আমরাও এডুকেশন সিস্টেমকে খুব বেশি প্রাধান্য দিই, খুব বেশি আমরা কালচারালি ইনভলভ, ওইসব দেশেও তারা খুব প্রাধান্য দেয়। তো সেই জন্য আমি মনে করি যে ইন্ডিয়া হলো ন্যাচারাল পার্টনার্স এইসব ডেমোক্রেসির সাথে। এবং সেই জন্যে আমাদের এটা খুব, আমি মনে করি খুব ইম্পর্টেন্ট দেখানো যে যেহেতু আমরা ন্যাচারাল পার্টনার্স, আমাদের মেরিট কোনো অংশে কম নয়। এবং আমাদের যেন কেউ মনে না করে যে আমরা চিপ লেবার। যদিও হয়তো রুপি ডলার এক্সচেঞ্জ রেটের জন্য হয়তো কিছুটা সস্তা হতে পারে, কিন্তু সেটা বিকজ অফ দ্য এক্সচেঞ্জ রেট, নট বিকজ অফ মেরিট। কোনো অংশে আমাদের স্পেশালি আইএমইউএম এর ছাত্রছাত্রীরা কোনো অংশে মেরিটে কম নয়, বরঞ্চ বেশিরভাগ অংশে মেরিটে স্টেম যে সাবজেক্টগুলো আছে, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স বলা হয় স্টেম সাবজেক্টে আমরা কিন্তু গিয়ে উই এক্সেল। আমরা কিন্তু বিদেশে গিয়ে হ্যাকাথন বলুন, পিএইচডি রিসার্চ বলুন, ইনোভেশন বলুন, আমাদের ছাত্রছাত্রীরা গিয়ে কন্ট্রিবিউট করছে, তারা কিন্তু 1 নম্বরে আছে। এবং আপনারা জানেন অন্তত 100-র বেশি ইউএস কোম্পানির সিইও ইন্ডিয়ান অরিজিন, আমাদেরই দেশের স্কুল কলেজ থেকে পড়াশোনা করে গিয়ে ওখানে শাইন করছে।
সুতরাং আমাদের যেই হার্ডওয়ার্কিং ভ্যালু সিস্টেম, আমাদের যেই মেরিট বেসড ভ্যালু সিস্টেম, এটা অবশ্যই বিদেশে গিয়ে আমাদের ছাত্রছাত্রীরা খুব ভালো করছে। নট অনলি ছাত্রছাত্রী, আমাদের প্রফেসররা, আমাদের রিসার্চাররা সবাই গিয়ে খুব ভালো কাজ করছে। এবং আমি হয়তো ডেলিগেশন নিয়ে ইউএস গেছি বা কানাডা গেছি, প্রফেসর বিশ্বজিৎ চ্যাটার্জি অস্ট্রেলিয়া গেছে, অন্য প্রফেসররা ডেলিগেশন নিয়ে হয়তো ইউকে গেছে, হয়তো ফ্রান্স গেছে বা জার্মানি গেছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমাদের একটা ডেলিগেশন এনইউএস সিঙ্গাপুরে গেছে, প্রায় 200 ছাত্রছাত্রী প্রোগ্রাম করে ফিরবে। সেখানে ওখানকার যে এনইউএস এর প্রফেসররা, এনটিইউ নান্যাং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির প্রফেসররা, এসএমইউ সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রফেসররা, অবশ্যই এনইউএস ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, সবার প্রফেসরদের সাথে একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচে কাজকর্ম চলছে, পড়াশোনা চলছে। এবং সেখানকার প্রফেসররা সেখানকার যে বিভিন্ন চেম্বার্সদের সাথে সম্পর্ক তৈরি করে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসছে, তারা ইন্টারাকশন করছে, পড়াচ্ছে, এবং তারা ইমপ্রেসড হয়ে গিয়ে ইন্টার্নশিপ দেন অ্যান্ড দেয়ার অফার করছে। প্রফেসররা দেন অ্যান্ড দেয়ার ওদের ল্যাবে ইন্টার্নশিপ অফার করছে। অনেক সময় আপনারা শুনে আশ্চর্য হবেন, ডাইরেক্ট পিএইচডি অফার করছে আমাদের স্টুডেন্টদের, যে তুমি এত ব্রিলিয়েন্ট, আমার তো এরকম হার্ডওয়ার্কিং ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দরকার, ডাইরেক্ট why don't you do PhD in my lab? এভাবে ডাইরেক্ট অফার করছে। তো এইটা আমরা করে আসছি আজকে প্রায় 20 বছর ধরে আমরা করে আসছি। এবং আমাদের দেখুন, আমাদের তো মানে ইন্ডিয়ার পপুলেশন বা এরিয়ার তুলনায় আমরা খুব ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান, কিন্তু আমাদের যতটা সম্ভব আমাদের সামর্থ্যে আমরা কিন্তু দেশে বিদেশে, দেশের আইআইটি এনআইটি গুলোতে, দেশের যে টপ কোম্পানিগুলোতে এবং বিদেশের ইউনিভার্সিটিগুলোতে, বিদেশের কোম্পানিগুলোতে আমরা কিন্তু কোলাবোরেটিভ অ্যাপ্রোচে, পার্টনারশিপ অ্যাপ্রোচে আমরা কিন্তু প্রত্যেকবার প্রমাণিত করছি যে আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের প্রফেসররা, আমাদের রিসার্চাররা কোনো অংশে কম নয়, বরঞ্চ বহু অংশে মেরিটে ইকুয়াল বা হয়তো কিছু অংশে বেশিও হতে পারে। আমরা কোলাবোরেটিভ ওয়েতে কাজকর্ম করছি এবং এই যে দেশে এবং বিদেশে আমাদের যে এনগেজমেন্ট, এগুলো থেকে আমাদের স্টুডেন্টদের বহু অপরচুনিটি ওরা পায়, যেগুলো অন্যান্য কলেজে লোকে স্বপ্নেও ভাবতে পারে না। ধরুন একটা প্রফেসর ডাইরেক্ট একটা স্টুডেন্টকে পিএইচডি অফার করলো, বা একটা টপ ইউএস কোম্পানি ডাইরেক্ট একটা স্টুডেন্টকে ইন্টার্নশিপ অফার করলো, ডাইরেক্ট দেন অ্যান্ড দেয়ার, এটা তো ভাবা যায়, তাই না? এই অপরচুনিটি গুলো আমরা দিতে পারছি আমাদের ছাত্রছাত্রীদের। নট অনলি যারা বিদেশে যাচ্ছে, যারা দেশেও আছে, তাদের কাজটাও আমরা তুলে ধরতে পারছি আমাদের সম্পর্কের খাতিরে, এবং তুলে ধরে কাজে ইমপ্রেসড হয়ে তারা হয়তো ফোনে বা ইমেলে ডাইরেক্ট অফার করছে, ইন্টার্নশিপ অফার করছে, হায়ার স্টাডি অফার করছে। আজকে এখানে তো শেষ করতে হচ্ছে, আবার সামনের সপ্তাহে আরেকটু ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আসবো, কিন্তু আজকের মতো বিদায় নিতে হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ বোথ অফ ইউ স্যার। নমস্কার। নমস্কার।